কেন মানতে পারছি না যে উনিই আমার ডাক্তারবাবু। এত পরীক্ষা নেওয়ার পরেও। আলিয়া, আলিয়া আমার কথাটা শোন। আলিয়া দরজাটা খোল। কতক্ষণ এভাবে বন্ধ করে রাখবি আমাকে? নিজের মায়ের সাথে এটা কেন করছিস তুই? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা কর। আমার কথাটা শোন, দরজাটা খোল। আর তুমি আমার আর আয়ুষ্মানের সঙ্গে যে ব্যবহারটা করছো সেটা ঠিক আছে? আমাদের আলাদা করার চেষ্টা করছো। তুমি আমার মা না শত্রু? মা, তোর জন্য আমার চিন্তা হয় রে। এখন আয়ুষ্মান যখন গয়নাকে ছেড়ে দিচ্ছে না, তখন এই জবরদস্তি করে কি লাভ? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমাকে এতক্ষণ ধরে বন্ধ করে রাখলি। আয়ুষ্মান গয়নার কাছে নেই, বরং অনেক দূরে আছে। কি? এটা কি বলছিস তুই? আয়ুষ্মান তো গয়নাকে বিয়ে করবে। আজকে ওদের আশীর্বাদ। না মা, যে আয়ুষ্মান এই বাড়িতে আছে সে আসল আয়ুষ্মান নয়, বরং তার মতো দেখতে, যার নাম হলো বিরাজ। এসব কি বলছিস তুই? ও আয়ুষ্মান না বিরাজ? কি হচ্ছে এসব আলিয়া? এটাই সত্যি কথা মা। আমি ওই বিরাজকে আসল আয়ুষ্মান বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে ঠিক সময় আসলে আসল আয়ুষ্মানকে আমি নিজের করতে পারি। কিন্তু তার মাঝেই গয়না সন্দেহ করে বসলো ওই বিরাজকে, আর ওই বিরাজ বেশি চালাক হওয়ার কারণে আমি ঠিক যেমনটা চাইছিলাম সেটা হতে পারলো না, আর আসল আয়ুষ্মান এই বাড়িতে ফিরে এলো। এটা বাড়ির লোকেদের মনে হয়, কিন্তু সত্যিটা হলো এটা যে এখন এই বাড়িতে নকল আয়ুষ্মানই আছে। তাহলে আসল আয়ুষ্মান কোথায়? আর তুই ওর কাছে কি করে পৌঁছবি? ব্যাস, সেটাই আমাকে জানতে হবে, কারণ যতক্ষণ না আমি জানতে পারছি ততক্ষণ আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি খুশি, কারণ তাড়াতাড়ি গয়নার আশীর্বাদ হয়ে যাবে নকল আয়ুষ্মানের সঙ্গে, আর তারপরে খুব তাড়াতাড়ি বিয়েটাও। আর তারপরে নিজের থেকেই আয়ুষ্মানের সঙ্গে ওর সম্পর্কটা ভেঙে যাবে। আর আয়ুষ্মান যদি বাড়িতে ফিরেও আসে তখন তো কিছু করতেও পারবে না, ওর মন ভেঙে যাবে। আর আমি তখন ওর এই অবস্থাটারই সুযোগ নেব আর আয়ুষ্মানকে আমায় বিয়ে করতে রাজি করাবো। তারপরে আয়ুষ্মান চিরকালের মতো আমার হয়ে যাবে। নাও। তুমি এখানেই আছো? যাওনি এখনো? না, ওই কাল রাতে আঙ্কেল বললেন না যে এখানেই থেকে যাও, তাই থেকে গেছি। আর তাছাড়াও কাল তো তোমার আর আয়ুষ্মানের আশীর্বাদও রয়েছে, তাই এবারে ফাংশনটা অ্যাটেন্ড করেই যাব আমি। তুমি আমার সঙ্গে এত ভালো করে কেন কথা বলছো? তুমি জানো তো ভালো করে আমি তোমায় বিশ্বাস করি না। হ্যাঁ জানি যে তুমি আমায় ভরসা করো না, আর আমি তোমার সঙ্গে যা করেছি তারপরে তোমার পক্ষে ভরসা করাটাও সহজ নয়। কিন্তু সময় আসলে তুমি বুঝতে পারবে আমি পাল্টে গেছি। এই আলিয়াকে তো আমি বুঝতেই পারি না, কখন কি করে, কি ভাবে, কি করতে চায়। এই আমাকে কে ফোন করেছিল? ভাই, এটা তো সেই নাম্বার থেকেই কল আসছে যে নাম্বারে ও ফোন করেছিল। গয়না, গয়নার ফোন। কথা বলবি নিজের গয়নার সাথে?
এসব খেলা খেলিস না আমার সঙ্গে। আরে আমরা কোথায় খেলছি বাবু? দেখ আমি তো তোকে ছেড়ে দিতে পারি না, কিন্তু তোকে এভাবে কষ্টেও দেখতে পারছি না। আওয়াজ তো তোকে শোনাতেই পারি, তাই না? ভাই ও যদি কিছু উল্টোপাল্টা বলে দেয় তো? না, আমি কিছু বলবো না। শুধু একবার ফোনটা তোলো আর আমাকে গয়নার গলার আওয়াজটা শোনাও। ঠিক আছে, আমি তোর কথা নয় মেনে নিচ্ছি। গয়না, হ্যালো হ্যালো, কে? আমাকে দেখে তোর বোকা মনে হয় নাকি যে তোকে বিশ্বাস করব? হ্যালো ম্যাডাম, বলুন। হ্যালো হ্যালো, কে বলছে? হ্যাঁ বলুন, আপনি আমার ফোনে ফোন করেছিলেন। আপনি কে বলছেন? ম্যাডাম আমি আসলে ব্যাংক থেকে কথা বলছি। আপনার লোনের দরকার, তাই না? আরে না না, আমি কেন লোন নেব? আমার কোনো লোনের দরকার নেই। আরে নিয়ে নিন না ম্যাডাম, নিজের স্বামীর সাথে কথা বলে নিন, ওনার দরকার পড়তে পারে। আরে আমি আপনাকে বলছি না আমার কোনো লোন দরকার নেই। গয়না। হ্যালো হ্যালো, এই আওয়াজটা কার ছিল? ঠিক আছে ম্যাডাম, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো, গয়না। হ্যালো হ্যালো, কিন্তু ব্যাংক থেকে এটা কার চিৎকারের আওয়াজ এলো? হয়তো আবার আমি বেশি ভাবছি, বাইরে থেকে কেউ চিৎকার করছে হবে। তুই এভাবে লাথি মারলি তো এই বদলাটা না আমি এক্ষুনি সুদ সমেত নিতে পারি, কিন্তু এতে কোনো মজা হবে না। মজা তো তখনই হবে যখন আমাদের বস তোর বউয়ের সাথে সুদ সমেত বদলা নেবে। একবার আমার হাতটা খোল, তারপর দেখাচ্ছি আমি কি করতে পারি। আর ডাক তোদের বসকে, আমি জানতে চাই ও এসব কেন করছে। ওর সাহস থাকলে সামনে আসুক আমার। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां मृत्युर्मोक्ष्यमामृताम्। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। রুদ্রাভিষেকের পুজো সম্পন্ন হলো। ভোলানাথ, এবার শুধু আমাকে এই সমস্যাগুলোর সমাধান আপনি বলে দিন। যাক, পুজো খুব ভালো করে হয়ে গেছে। এখন বিকেল বেলায় আমার ছেলের আশীর্বাদ, আমি না খুব খুশি। কিন্তু সেসব তো ঠিক আছে ঈশান, ঈশাকে তো দেখতে পাচ্ছি না। রুদ্র অভিষেকও তো শেষ হয়ে গেছে, ঈশা কোথায়? মা আসলে ওর শরীরটা তো খুব খারাপ, তাই রুমেই আছে, বিশ্রাম নিচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে বিশ্রাম নিতে দে, যাতে ও আশীর্বাদের সময় খুব সুন্দর দেখায়। ও আমার সোনা বৌমা। দাদা আমি না খুব এক্সাইটেড। আমাদের বিয়ের প্রথম নিয়ম একসাথে হতে চলেছে। আরে আনন্দের চোটে তো আমারই ঘুম আসছে না ভাই। আমাদেরও আশীর্বাদ হবে। এতদিন ধরে গয়নাকে আমার বউ বানানোর যে স্বপ্নটা দেখেছিলাম সেটা খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে।
যখন আমি আপনার সঙ্গে থাকতাম কত খুশি থাকতাম ডাক্তারবাবু। আপনার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কত সুন্দর ছিল। আর এখন যখন আপনাকে দেখি কেমন অদ্ভুত অনুভূতি হয়। এত সন্দেহ করেছি আমি আপনার উপর যে এমন মনে হয় নিজের হয়েও আপনি কেমন অচেনা। প্রতিবার ভুল প্রমাণিত হয়েছি আমি, তাও জানি না কেন। আমি নিজের মনকে কেন বোঝাতে পারছি না যে আপনি আমার আসল ডাক্তারবাবু। আপনি সেই মানুষ যার সঙ্গে আমি এতগুলো আনন্দের মুহূর্ত কাটিয়েছি। তো এখন আমার মন কেমন অসহায় হয়ে গেছে। প্রতিবার এটা বলছে যে কিছু সমস্যা আছে। তাহলে আমি কি করে করব এই বিয়েটা? আমার দ্বারা এই বিয়েটা করা সম্ভব হচ্ছে না ভোলানাথ। আমাকে একটা পথ দেখান, সাহায্য করুন আমাকে। কোনো লাভ হবে না। এখন না তোমার হাত পা চলবে আর না তোমার জিভ। আর আমি বলেছিলাম তোমাকে, আমার পেছনে লেগো না তুমি। কর্ণকে কিচ্ছু বলো না, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। এখন হলো তো সমস্যা। প্রথমে তোমাকে সিঁড়ি থেকে ধাক্কা মারতে হলো, তারপর তোমার জ্ঞানটাও তো ফিরতে দিতে পারি না না। তারপর ভাবলাম ছুরিটা নিয়ে আর সোজা ঢুকি। তারপর ভাবলাম তুমি তো আমার মা, এখন নিজের মায়ের প্রাণ তো আর নিতে পারি না আমি। সেই জন্য তোমাকে একটা ইঞ্জেকশন দিয়েছি, যার জন্য তোমার 90% শরীর একদম অবশ হয়ে গেছে। আরে কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ তুমি? বোঝালাম তো তোমায় যে তুমি আর কথা বলতে পারবে না। দেখো, এই সব কিছু না তোমার কর্মের ফল। ছোটবেলা তুমি আমার সঙ্গে খারাপ কাজ করেছো, এখন তোমার সঙ্গে খারাপ হচ্ছে। কিন্তু আমি আশা করছি যে তুমি এই বিষয়টা থেকে একটা শিক্ষা নিয়েছো, যে আমার থেকে আমার ভালোবাসাকে যদি কেউ কোনোদিন কেড়ে নেওয়ার চেষ্টা করে, দিব্যি খেয়ে বলছি ছাড়বো না তাকে আমি, সে আমার মাই হোক না কেন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। এবার তো আমাদের হিসাবও ঠিকঠাক হয়ে গেছে। তাহলে নতুন করে একটা শুরু করি। আজকে আমার আশীর্বাদ আছে গয়নার সঙ্গে, তাই আমার মাথায় আশীর্বাদের হাতটা রাখো আর আমাকে আশীর্বাদ করো যে আমার আর গয়নার আগামী জীবন একদম সুখে পরিপূর্ণ হোক আর কোনো ঝামেলা ঝাঁটি যেন না হয়। আরে বাহ, দেখো কে আর দেখবে এখানে। দারুণ ব্যাপার তো। এখনো 10% শরীর কাজ করছে তোমার। চলো হাতটা দাও আর আশীর্বাদ করো আমায়। দাও দাও। আরে আরে কি করছো কি? ছাড়ো আমাকে। আরে এত শক্তি কোথা থেকে পাচ্ছ তুমি? ছাড়ো। কি করছো কি? ছাড়ো আমাকে, ছাড়ো। এই আওয়াজটা কোথা থেকে আসছে? ছাড়ো। কি করছো কি? ছাড়ো বলছি আমায়। ছাড়ো, ছাড়ো বলছি। ছেড়ে দাও আমায়। এই আওয়াজটা তো দিদির ঘর থেকে আসছে। মনে হচ্ছে দিদির জ্ঞান এসেছে।
বলছি, ছেড়ে দাও আমার হাত। এখানে কি হচ্ছে কি? পিসিমা এই দেখো না, পিসি আমার হাতই ছাড়ছে না। তোমরা তোমরা ছাড়াও না আমায়। দিদি ছাড়ো দিদি। এই বিরাজ এখানে কি করছে? ও নিজের আসল পরিচয়টা না আবার দিয়ে দেয়। ও গড। দিদি ছাড়ো ছাড়ো দিদি। পিসিমা কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? পিসিমা, উনি আপনার দিকে কেন হাত দেখাচ্ছেন? আর উনি আপনার হাতই বা কেন ধরেছিলেন? কি হয়েছিল এখানে? আরে দিদি, আরে দিদি কথা বলছে না কেন? তখন থেকে শুধু ইশারাই করে যাচ্ছে। কি 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 হয়েছে দিদি? বলো বলো। হ্যাঁ বলুন পিসিমা, কি হয়েছে? কষ্ট হচ্ছে আপনার কোনো? আপনার কিছু চাই? আমাকে বলুন। আপনার শরীর এভাবে শক্ত হয়ে গেছে কেন? কি হয়েছে আপনার? বিষয়টা হচ্ছে পিসি প্যারালাইজড হয়ে গেছে। কি? না উনি নড়তে পারবেন না কিছু বলতে পারবেন। কি? এটা কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি গয়না। আমি এখানে পিসির রুমে এসেছিলাম পিসিকে দেখতে, কিন্তু আমি যখন এলাম পিসির তখন জ্ঞান ফিরেছিল, কিন্তু পিসি নড়ছিল না আর না আমার কথার উত্তর দিচ্ছিল। শুধু শুধু একটা হাতই কাজ করছে ওনার। আমি চেক করে দেখার চেষ্টা করছিলাম, যখন চেক করে দেখলাম বুঝতে পারলাম যে প্যারালাইজড হয়ে গেছে। আমি ভাবলাম যে সবাইকে গিয়ে বিষয়টা বলি। পিসি আমার হাতটা চেপে ধরলো, আমাকে যেতেই দিচ্ছিল না। উনি ভাবছিল যে আমি সবাইকে বললে হয়তো বিষয়টা নিয়ে চিন্তা করবে। সরি পিসি, আমাকে বলতেই হলো। এটা আমাদেরই ফ্যামিলি, ওদের জানার অধিকার রয়েছে। আর কোনো না কোনো দিন তো সত্যিটা ওরা জানতে পারতোই। আরে দিদি, দিদি তোমার কি হলো? দিদি তুমি বাড়ির সবার বড়, এই বাড়ির সব কিছু তুমি সামলাও। এসব কি করে হলো? প্রথমে তো সিঁড়ি থেকে পড়ে গেলে, এখন তোমার এই অবস্থা। আর তুই আয়ুষ্মান, হ্যাঁ এসব কিছু তোর জন্যই হয়েছে। দিদির এই অবস্থা তোর জন্যই হয়েছে। যদি তুই দিদিকে সিঁড়ি থেকে পড়া থেকে বাঁচাতিস তাহলে দিদির এই অবস্থা হতো না। ও দিদি, এখন তো আশীর্বাদও হবে না, না জানি কি হবে। একদম ঠিক বলেছো। পিসির এই অবস্থার জন্য দায়ী একমাত্র আমি। হ্যাঁ আর এর জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করব না। আমি ভাবতেই পারছি না পিসি এখন কতটা কষ্টের মধ্যে রয়েছে। সত্যি মনে হচ্ছে আমি এই জানলা থেকে লাফ দিয়ে আমার প্রাণটাই দিয়ে দিই। আরে আয়ুষ্মান কি করছো? আরে আরে ডাক্তার বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও আয়ুষ! আমাকে, ছেড়ে দাও। না, ছাড়ো। তোর এতে কি ভুল আছে? তোর কোনো ভুল নেই এখানে। আরে পিসিকে এই অবস্থায় দেখে তিলে তিলে মরার থেকে তো আমি একবারে মরে যাই, এটাই ভালো। আয়ুষ আয়ুষ শোন, দিদির শরীর এমনিতেই খারাপ। তুই যদি এরকম করিস বিপদ বাড়বে। তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। আর নিজেকে দোষ দিলে পিসিমা কি ঠিক হয়ে যাবে নাকি? কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আরেকজন যে ডাক্তার এসেছিলেন উনি তো বললেন যে পিসিমার জ্ঞান ফিরে আসবে, উনি ঠিক হয়ে যাবেন। আর তারপরে পিসিমার জ্ঞান ফিরেও এসেছিল। তারপর হঠাৎ করে ওনার এতটা অবস্থা কি করে খারাপ হলো? গয়নার ডক্টর শুধু বলেছিল, কিন্তু পিসির সব রকম টেস্ট করে তো দেখেননি যে পুরোপুরি সঠিকটা বলতে পারবেন। কিন্তু উনি তো অনেক বড় ডাক্তার, তাহলে ওনার কথা ভুল কি করে হতে পারে? আর উনি তো যথেষ্ট নিশ্চিত হয়ে বলছিলেন ডাক্তারবাবু যে পিসিমা ঠিক হয়ে যাবেন। গয়না, আমিও ডক্টর, আর কখনো কখনো পেশেন্টের অবস্থা বুঝতে আমরা একটু ভুল করে ফেলি। যতটা আমি জানি পিসির ব্রেনে খুব ভালো চোট লেগেছে, যার জন্য এই অবস্থা হয়েছে। না, আমার মনে হয় না এমন কিছু হয়েছে বলে। আমার তো মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে, নাহলে পিসিমার এতটা খারাপ অবস্থা তো হতে পারে না। এই গয়নার নখটা না একটু বেশি কাজ করে, সবসময় সন্দেহের গন্ধ পায়।
যেভাবেই হোক ওকে জানতে দেওয়া যাবে না পিসির এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। বাবা, কাল যে ডাক্তার এসেছিলেন ওনাকে আপনি আবার ডাকুন। এরপর উনি পরীক্ষা করে বলবেন যে পিসিমার অবস্থা এতটা কি করে খারাপ হয়ে গেল। তোমার মাথা ঠিক আছে তো? আয়ুষ্মান ডাক্তার, আমি ডাক্তার, দেখেই বোঝা যাচ্ছে যে দিদির প্যারালাইসিস হয়ে গেছে। আর মাথায় আঘাত লাগার কারণে এরকম হতেই পারে। অন্য ডাক্তার কেন চাই? কিন্তু বাবা, চুপ, একদম চুপ। তোমার মতামত কেউ চায়নি। প্রথমে দিদির সবকিছু টেস্ট করাবো, তারপর আমি নিজে চিকিৎসা করবো দিদি।